এক্সুমা সদ্য মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সুপারন্যাচারাল হরর মুভি, যার IMDb রেট 7.3 আউট অফ 10। এই মুভিতে মূলত দেখানো হয়েছে পূর্বপুরুষের কিছু ভুল ত্রুটির কারণে একটি পরিবারকে কিভাবে বংশ পরম্পরায় সেই অভিশাপ বহন করতে হয় এবং এই অভিশাপ থেকে মুক্তি পেতে তারা পূর্বপুরুষের কবর উত্থান করার সিদ্ধান্ত নেয়। আসলে কি তারা পারবে এই অভিশাপ থেকে মুক্ত হতে? চলুন দেখে নিই। সো হেই বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ফিল্মো ক্র্যাকার্স। আমাদের এইভাবে উৎসাহিত করার জন্য, যাতে করে আমরা এইভাবেই ভালো ভালো মুভির এক্সপ্লেনেশন বানাতে পারি, এই কারণে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। লি হারিম এবং বঙ্গিল যাচ্ছে কোরিয়া থেকে লস অ্যাঞ্জেলেস। লি হারিম একজন শামান, মানে এক ধরনের ওঝা, এবং বঙ্গিল হলো তার সহকারী। পার্ক নামের লস অ্যাঞ্জেলের একজন রিয়েল এস্টেট ধনী ব্যবসায়ী, যে বঙ্গিল এবং লি হারিমকে সাউথ কোরিয়া থেকে ডেকে পাঠিয়েছিল। তারা দুজনাই এয়ারপোর্টে নামার সাথে সাথেই পার্কের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে সোজা এয়ারপোর্ট থেকে হসপিটালে নিয়ে আসে। তারা হসপিটালে এসে জানতে পারে যে পার্কের নবজাত শিশু জন্ম থেকেই অসুস্থ, তার কোনো ওষুধই কাজ করছে না এবং বড় বড় ডাক্তাররা তার কি হয়েছে সেটি ধরতে পারছে না। এরপর লি হারিম কিছু তন্ত্র সাধনা করে জানতে পারে যে এই বাচ্চাটি 100 বছর আগে মারা যাওয়া তাদের ঠাকুরদার অভিশাপে এই বাচ্চাটি ভুগছে। এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য পার্ক লি হারিম এবং বঙ্গিলকে তাদের বাড়িতে আমন্ত্রণ করে এবং বাড়িতে আসার পরে পার্ক তাদের জানায় যে এই বাড়িতে জন্মানো প্রত্যেকটি নবজাত শিশু বা জ্যেষ্ঠরা এই সমস্যাতে ভুগে আসছে। তখন পার্ক বলে, ঠিক এমনটি আমার বড় ভাইয়ের সাথেও হয়েছিল, যার কারণে সে মেন্টাল হসপিটালেই আত্মহত্যা করে এবং তার ভাই মারা যাওয়ার পরই এই অভিশাপ তার নবজাত বাচ্চা এবং তার উপরে চলে আসে। আর এই অভিশাপ বংশ পরম্পরায় চলেই আসছে। হারিম ফেনসুই মতে কিছু তন্ত্র সাধনা করে পার্ককে জানায় যে এই পরিবারের উপরে তাদের মৃত ঠাকুরদার অভিশাপ রয়েছে, অর্থাৎ তাদের ঠাকুরদা কোনো কারণে কষ্টের মধ্যে আছে বা তার আত্মার শান্তি হয়নি, এই কারণে তাদেরকে এমন দুঃস্বপ্ন দেখাচ্ছে। আসলে পার্কের ফ্যামিলি সাউথ কোরিয়া থেকে বিলং করলেও তারা পরবর্তীকালে আমেরিকাতে শিফট হয়ে যায়, কিন্তু ঠাকুরদার সমাধি সাউথ কোরিয়াতেই আছে। তখন হারিম বলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটি উপায় আছে, কিন্তু তার জন্যে তার লাগবে ফেনসুই এক্সপার্ট স্যান্ডিওক এবং জিওম্যান্সার জিওন। জাপানে এবং কোরিয়াতে উৎপন্ন এই ফেংসুই আসলে বাস্তুমতে কোনো বাড়ির শুভ দিক, কবরস্থান এগুলি নির্ণয় করে মানুষের জীবনে সুখ শান্তি এনে দেওয়ার কাজ করে। এরপর জিওম্যান্সি, অর্থাৎ জিও মানে পৃথিবী, ম্যান্সি মানে ভবিষ্যৎ, এই জিওম্যান্সি এবং ফেংসুই একসাথে অ্যাস্ট্রোলজিতে ব্যবহার করা হয়। স্যান্ডিওক এবং জিওন একসাথে কাজ করে এবং হারিম এদের সাথে পূর্ব পরিচিত। তখন হারিম এনাদের সাথে আলোচনা করে বলেন যে ঠাকুরদার সমাধি সঠিক নিয়মে না দেওয়ার কারণে এবং সমাধির পরে যে নিয়মগুলো পালন করার দরকার ছিল সেই নিয়মগুলি সঠিকভাবে না পালন করার জন্য ঠাকুরদার আত্মা ক্ষিপ্ত হয়েছে, যার কারণে এই অভিশাপ তাদের পরিবারের ওপর এসেছে। এর সাথে হারিম এও বলে ঠাকুরদার সমাধি পুনরায় উদ্ধার করার পরে তাকে পুনরায় আবার নিয়ম মেনে সমাধি দিলে তার আত্মার শান্তি হবে এবং তারপরেই পুরো পরিবার এই অভিশাপ থেকে মুক্তি পাবে। কিন্তু পরিবারের কিছু কিছু সদস্যরা ঠাকুরদার এই পুনরায় সমাধির কথাটিতে সমর্থন দেয় না, কিন্তু পার্ক এই অভিশাপ থেকে মুক্তি পেতে বদ্ধপরিকর ছিল। শহরের ঐতিহ্যবাহী এবং ধনী ফ্যামিলি হওয়ার কারণে পার্ক কিছু শর্ত দেয় যে এই সমাধি উত্থানের খবরটি যেন কোনোভাবেই কেউ যেন জানতে না পারে এবং তার সাথে ঠাকুরদার সমাধি থেকে ঠাকুরদার দেহ বার করা যাবে না। তার সাথে ঠাকুরদার সমাধি নিয়ম মেনে পুনরায় একই দিনে সমাধি দিতে হবে। পার্কের এই কথাগুলোতে স্যান্ডিওকের একটু সন্দেহ হলেও কিন্তু স্যান্ডিওক কোনো প্রশ্ন করে না, কারণ পার্ক চায় এই খবরটি গোপন রাখতে। এরপর পার্ক ডিওকদের নিয়ে চলে যায় গাওং শহরে, যেখানে তার ঠাকুরদার সমাধি দেওয়া হয়েছিল। এরপর সেই জায়গাতে নিয়ে যাওয়ার সাথে সাথেই স্যান্ডিওকের একটু সন্দেহ হয়, কারণ জায়গাটি ছিল কোরিয়া এবং জাপানের বর্ডারের কাছাকাছি একটি পাহাড়ের উপরে পরিত্যক্ত জঙ্গলের কাছে। এরপরে স্যান্ডিওকের আরো সন্দেহ বাড়তে থাকে যখন সে দেখে ঠাকুরদার সমাধিটি শুধুমাত্র একটি নিছক সাধারণ একটি পাথর দিয়ে সমাধি
দেওয়া, যার উপরে সাধারণ কয়েকটি নাম্বার এবং কয়েকটি মন্ত্র লেখা ছিল। তার আরো সন্দেহ হয় তখন সেই সমাধির আশেপাশে শিয়ালরা ঘুরতে থাকে, কারণ শিয়ালদের কবরস্থানে থাকার কথা না, আর যদি শিয়ালরা সেই কবরস্থানে থাকে তখন কোরিয়ান মতে সেইটিকে নেগেটিভ শক্তি হিসেবে ধরা হয়। তখন স্যান্ডিওকে মনে হতে থাকে যে এই সমাধিটি কেউ হয়তো লোকাতে চাইছে, এই কারণে সে নামের পরিবর্তে কয়েকটি সংখ্যা লিখে ছেড়ে দিয়েছে, কারণ সাধারণ মানুষ হঠাৎ করে এই সমাধিটি দেখে বলতেই পারবে না যে এটি কার সমাধি। এই ব্যাপারে স্যান্ডিও পার্ককে জিজ্ঞেস করলে পার্ক বলে তার ঠাকুরদা একজন কোরিয়ান জেনারেল ছিলেন এবং তার সম্মানার্থে কোরিয়ান একটি সন্ন্যাসীর মতে এই জায়গায় সমাধি দেওয়া হয় তার ঠাকুরদা। এরপরে স্যান্ডিও পার্ককে যখন জিজ্ঞেস করে যে তার ঠাকুরদার সমাধি এত সাধারণভাবে দেওয়া হয়েছে কেন, তখন পার্ক বলে সেই সময় কবরের চোরদের উৎপাত ছিল, ধনী ব্যক্তিদের সমাধি থেকে নানান ধরনের মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়ার কারণে ঠাকুরদার সমাধিটি সবার চোখের আড়ালে সাধারণভাবে দেওয়া হয়েছিল। এরপরে স্যান্ডিউকের ভয় এবং ভীতি আরো বাড়তে থাকে, কারণ ঠাকুরদার সেই সমাধির জায়গা থেকে সে অনেক অতিরিক্ত মাত্রায় নেগেটিভ শক্তির আভাস পাচ্ছিল। এরপরে স্যান্ডিউক সেখান থেকে চলে আসে। গাড়িতে আসার পরে সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে, তার চলে আসার কারণ কি। তখন স্যান্ডিউক বলে যে এই সমাধিটি এই জায়গায় হওয়া উচিত ছিল না, কারণ এই জায়গা থেকে সে মারাত্মকভাবে নেগেটিভ শক্তির আভাস পাচ্ছে এবং সে এই সমাধি পুনরুত্থানের কাজটি করতে পারবে না, কারণ সে যদি এই কাজটি করতে চায় তাহলে তার জীবন সংকটে পড়ে যাবে, কারণ তার মনে হয় সেই সমাধির মধ্যে কোনো এক ভয়ঙ্কর আত্মার বসবাস আছে। এরপরে তারা হোটেলে আসার পরে পার্ক তাদেরকে জানায় যে তার দুটো বাচ্চা এর আগে মিসক্যারেজ হয়ে গিয়েছে এবং এই বাচ্চাটি মৃত্যুর সাথে লড়ছে। তাই পার্ক রিকোয়েস্ট করে যে যেভাবেই হোক তারা যেন এই অভিশাপ থেকে মুক্তি পায়। তখন স্যান্ডিও পার্ককে বলে তুমি তোমার ঠাকুরদার সমাধি সম্পর্কে অনেক কিছু লুকাচ্ছ যেগুলো তুমি প্রকাশ করছো না, অর্থাৎ সেই সমাধির সম্পর্কে সঠিকভাবে না জেনে শুনে সেই সমাধিটিকে খোঁড়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। তখন হারিম বলে এই শয়তানি শক্তিকে কম করার জন্য আমাদের কিছু আচার অনুষ্ঠান করতে হবে, যার ফলে নেগেটিভ শক্তি কমে গিয়ে পজিটিভ শক্তির আগমন হবে। তখন হারিম বলে এই রীতিটি করার জন্য আমাদের প্রয়োজন 5টি শূকরের দেহ এবং 5টি মানুষ যারা একই সালে জন্মেছে। এই রীতিনীতি করার সময় পার্কের পিসিও সেইখানে উপস্থিত ছিলেন, যদিও তিনি এই সমস্ত রীতিনীতির বিরুদ্ধে ছিলেন। এরপরে শুরু হয় সেই আচার অনুষ্ঠানটি, যার শুরুতেই পার্ককে দিয়ে সেই সমাধির উপরে 3টি আঘাত করানো হয়। এরপরে সেই 5 জন ব্যক্তিরা সেই সমাধিটিকে খোঁড়াখুড়ি করার সাথে সাথে হারিম সেই 5টি মৃত শুয়োরের দেহেতে আঘাত বসাচ্ছিল ছড়ি দিয়ে। এইভাবেই কিছুক্ষণ চলার পরে অবশেষে পাওয়া গেল সেই ঠাকুরদার কফিন, যেটি মোড়া ছিল লাল নকশা করা কাপড়ে এবং কফিনটি ছিল সূক্ষ্ম নকশা এবং কারুকার্য করা, যেটি ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধশালী পরিবারের চিহ্নকে বহন করে। অবশেষে ঠাকুরদার সেই সমাধিটিকে পুনরায় লস এঞ্জেলে সমাধি দেওয়ার জন্য জিওন পুনরায় ব্যবস্থা করে। সেই সমাধিটিকে খনন করার 5 জনের মধ্যে একজন, যার নাম ছিল চাংমিন, সে সমাধির মাটি সরাতে গিয়ে একটি অদ্ভুত সাপকে দেখতে পায় যার কোনো মাথা ছিল না। চাংমিন ভয়তে সেই সাপটিকে মেরে দেয় এবং মারার সাথে সাথে ক্ষণিকের জন্য সেই সাপটির মাথায় একটি মহিলার মাথা দেখতে পাওয়া যায়, যে মাথা এত জোরে চিৎকার করে ওঠে যে পুরো পাহাড়ে সেই চিৎকার শোনা যায়। জাপানের পুরাণ মতে এই সাপটি আসলে নিউরোনা, যার দেহটি সাপের মতো হলেও মাথাটি হয় একটি মানুষের মতো। জাপানের পুরাণ অনুসারে নিউরোনা হচ্ছে জলের প্রতীক এবং চাংমিন এই নিউরোনাকে মেরে দেওয়ার ফলে আকাশ পুরো মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি শুরু হয়ে যায়। এবং জাপানিজ এবং কোরিয়ান মতে বৃষ্টির সময় কাউকে সমাধি দেওয়া অশুভ বলে ধরা হয়। এই কারণে সেই সমাধিটি সৎকার্য বন্ধ রেখে সিদ্ধান্ত নেওয়া হয় যে আপাতত আজকের দিনের জন্য এই সমাধিটিকে হসপিটালের মর্গে রেখে দেওয়া হবে। স্যান্ডিওক নিজের সন্দেহ কাটানোর জন্য সেই পাহাড়ের লাগোয়া একটি মন্দিরে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে সেই মন্দিরটি 100 বছরেরও বেশি পুরনো। সেই মন্দিরের যে পুরোহিত, সেই পুরোহিত বলে যে তারা বংশ পরম্পরায় এই মন্দিরের সেবা করে আসছে। এরপর স্যান্ডিউক সেই লোকটিকে পাহাড়ে দেওয়া ওই সমাধি সম্পর্কে এবং কোরিয়ার সন্ন্যাসী গিউ সুনায়ের সম্বন্ধে জিজ্ঞেস করে। তখন সেই ব্যক্তিটি বলে এই নামের কোনো সন্ন্যাসী এইখানে ছিল না, কিন্তু সে ওই সমাধি সম্পর্কে বলে পাহাড়ের গায়ে ওই সমাধিটি ছিল
সমসাময়িক কালের উত্তর কোরিয়ার সবথেকে ধনী ব্যক্তির সমাধি, এবং সেই সমাধিটি একটি ঐতিহ্যবাহী সমাধি হওয়ার কারণে সেখানে অনেক মূল্যবান জিনিস থাকার কারণে চোরেদের উপদ্রব সেখানে বাড়তেই থাকে। কিন্তু কোনো এক অজানা কারণে সেখানে মাটি কাটার জিনিসপত্র পাওয়া গেলেও সেই চোরেদের কোনো খোঁজ পাওয়া যায়নি, যেন মনে হয় কোনো এক অজ্ঞাত শক্তি সেই সমাধিটিকে রক্ষা করছে। ইতিমধ্যে সেই মর্গের দেখভাল করার লোকটি সমাধির কারুকার্য দেখে বুঝতে পারে যে এই সমাধিটি একটি ঐতিহ্যবাহী সমাধি এবং এই সমাধির মধ্যে নিশ্চয়ই কিছু মূল্যবান জিনিস আছে। এর ফলে লোভে পড়ে সেই ব্যক্তিটি সমাধিটিকে খুলে দেয় এবং তার সাথে সাথেই সেই সমাধি থেকে বেরিয়ে আসে ঠাকুরদার অতৃপ্ত আত্মা। লি হারিম এই সমাধি পুনর্স্থাপনের সাথে সরাসরি যুক্ত থাকার কারণে তার নাক থেকে রক্ত বেরোতে লাগে এবং লি হারিম সাথে সাথেই একটি নেগেটিভ শক্তির আভাস পায়। এর ফলে লি হারিমকে হসপিটালাইজ করতে হয় এবং স্যান্ডিওক লি হারিমকে হসপিটালে দেখতে আসার সময় জানায় যে ঠাকুরদার আত্মা সেই সমাধি থেকে বেরিয়ে গিয়েছে। এরপর ঠাকুরদার আত্মা সরাসরি পার্কের বাবার কাছে চলে যায়। পার্কের ঠাকুরদার আত্মা তার বাবাকে দরজা খোলার কথা বলে এবং সম্মোহনের বশে পার্কের বাবা দরজাটি খুলেও দেয়। ফলে পার্কের বাবা এবং মাকে গলা টিপে মেরে ফেলে, কারণ পার্কের ঠাকুরদার মৃত্যুর পরে সৎকার্য ঠিকঠাক না হওয়ার কারণে এবং তার সমাধির কাছে খাবার প্রদান না করার কারণে পার্কের ঠাকুরদার আত্মা নিজের পরিবারের সকল সদস্যদেরই এক এক করে মারছে। এরপরেই স্যান্ডিও পার্ককে ফোন করে জানায় সে যেন কোনোভাবেই তার দরজা বা জানলা না খোলে যতক্ষণ না সে হোটেলে পৌঁছাচ্ছে। সেই সময় দরজা নকের সাথে সাথে স্যান্ডিওকের গলার শব্দ শুনতে পাওয়া যায় দরজার ওপার থেকে। বলে, পার্ক দরজা খোলো। পার্ক তখন ভীতস্ত হয়ে জিজ্ঞাসা করতে থাকে, ডিওপ, এটা কি তুমি? তুমি আমাকে দরজা খুলতে বলছো? সে দরজা খুলতে রাজি না হওয়ায় সেই সময়ই ফোনের ওপার থেকে ডিউকের কণ্ঠে পার্ককে বলা হয়, তোমার ঠাকুরদার আত্মা কফিন থেকে বেরিয়ে যাওয়ার ফলে তোমার ঠাকুরদা এখন তারই নিজের পরিবারকে মারতে বেরিয়েছে। এই কারণে যদি বাঁচতে চাও তাহলে নিজের জানলাটি খুলে ঠাকুরদাকে আসতে দাও। পার্ক জানলা খোলার সাথে সাথেই তার ঠাকুরদা তাকে পজেস করে নেয়, কারণ দরজার বাইরে যে ছিল সে ছিল আসল ডিউ, আর ফোনে যে কথা বলছিল সে ছিল পার্কের ঠাকুরদা। পার্ক জানলা খোলার সাথে সাথেই তার ঠাকুরদাকে অনুমতি দিয়েছিল ঘরে ঢোকার, কারণ কোনো আত্মাই অনুমতি ছাড়া কাউকে পজেস করতে পারে না, আর পার্ক সেই ভুলটাই করে ফেলেছিল। এইদিকে পার্ক দরজা না খোলার কারণে স্যান্ডিও হোটেলের স্টাফদের সাহায্যে সেই দরজা খুলে সেই রুমের ভেতরে প্রবেশ করে। ডিউক রুমের ভিতরে ঢুকেই দেখে পার্ক প্যারেড করার পজিশনে দাঁড়িয়ে আছে, আর তখনই উন্মোচন হয় পার্কের পরিবারের এত ধনসম্পদ এবং প্রতিপত্তির রহস্য। 1894 সালে জাপানিজ সৈন্যরা যখন কোরিয়ার সিওলে আক্রমণ করে, কোরিয়ান জেনারেল পার্কের ঠাকুরদা জাপানিজদের সাথে হাত মিলিয়ে নিজের দেশের সাথে দেশদ্রোহিতা করে টাকা এবং ক্ষমতার জন্য। সুতরাং যার জন্যে তারা প্রভাব এবং প্রতিপত্তি পেল তাকেই তারা ভুলে এবং তার সমাধিকে নির্জন অবস্থায় ফেলে তারা আমেরিকায় শিফট হয়ে যায়। কিন্তু অন্তিম সময়ে পার্ক একটি আজব কথা বলে যে শিয়াল বাঘের কোমর চিরে দিয়েছে, যার মানে ডিউক সেই সময় বুঝতে পারে না। এই কথা বলার সাথে সাথেই পার্ক মারা যায়। তখনই ডিউক বুঝে যায় যে এই ঠাকুরদার আত্মা এইবারে হসপিটালে যাবে পার্কের ছেলেকে মারার জন্য। ডিউক এরপরে সিদ্ধান্ত নেয় যদি ওই বাচ্চাটিকে বাঁচাতে হয় তাহলে এক্ষুনি ঠাকুরদার কফিনটিকে জ্বালিয়ে দিতে হবে, না হলে পার্কের সন্তান সহ পরিবারের কেউই বাঁচবে না। তখনই পার্কের পিসির অনুমতি নিয়ে সেই কফিনটিকে জ্বালিয়ে দেওয়া হয়। ঠাকুরদার ওই কফিনটি পুড়িয়ে ফেলার সাথে সাথেই ঠাকুরদার আত্মা মুক্তি পেয়ে যায় এবং পার্কের সন্তানও বেঁচে যায়। কিন্তু সত্যি কি সবকিছুর পরিসমাপ্তি হয়ে যায়? এরপরেই স্যান্ডিওক জানতে পারে যে চ্যাংমিন অদ্ভুত স্বপ্ন দেখছে সেই সমাধিটিকে খনন করার পর থেকে। সে কোনোভাবেই শান্তিতে ঘুমাতে পারছে না, সে শুধু তার মৃত্যুর স্বপ্ন দেখছে এবং কোনো ডাক্তার দেখিয়েও লাভ হচ্ছে না। তখন চ্যাংমিন বলে তার ওই অদ্ভুত সাপটিকে মারা উচিত হয়নি। এরপর চ্যাংমিন স্যান্ডিওকে অনুরোধ করে যে সে যেন সেই সাপটির দেহ খুঁজে তার সৎকার্য করে। এরপর চ্যাংমিনের কথা মতে যখন স্যান্ডিও সেই সমাধি স্থানে যায় এবং সেখানে কিছুক্ষণ খোঁড়াখুড়ি করার পরেই সেই মানুষের মাথাযুক্ত সাপটির দুখণ্ড দেহ দেখতে পায়, তখন স্যান্ডিও ভয়তে আটকে ওঠে এবং ডিউকের বেলচাটা কোনো একটি শক্ত জিনিসে লাগলে সে তখন একটুখানি খোঁড়াখুড়ি করতেই বেরিয়ে আসে আর একটি কফিন, যে কফিনটি ছিল সোজাসুজি
দাঁড় করানো, এবং এমন কফিন সে কখনো দেখেনি। সাথে সাথে ডিউক সবাইকে ফোন করে এই কথা জানাতে সবাই চলে আসে সেই সমাধিস্থানে, এবং মাটি খুঁড়ে তারা বের করে 9 থেকে 10 ফুট কাঁটাতার যুক্ত একটি কফিন, যার আকার ছিল বিশাল দৈত্যাকার। তারা আজ রাতের জন্য সেই কফিনটিকে পাহাড়ের লাগোয়া সেই মন্দিরের মধ্যে রেখে দেয়, এবং সেই কফিনের চারিদিকে মন্ত্রযুক্ত চাল এবং ঘোড়ার রক্ত দিয়ে গন্ডি কেটে দেওয়া হয়, যাতে করে কোনো খারাপ আত্মা সেই কফিন থেকে সহজে বার হতে না পারে। এরপরে স্যান্ডিউ পার্কের পিসির কাছে ঠাকুরদার সমাধি সম্পর্কে জিজ্ঞেস করলে তখন পার্কের পিসি বলে যে কিছু নাই, আসলে কোরিয়ান মং ছিলেন না, তিনি ছিলেন জাপানিজ মং, যার আসল নাম গিসুনে, এবং তার কোরিয়ার ভৌগোলিক অবস্থান সম্পর্কে প্রচুর জ্ঞান ছিল। কিন্তু স্যান্ডিও বুঝে উঠতে পারে না, যদি পার্কের ঠাকুরদা নিজের দেশের সাথে দেশদ্রোহিতা করে জাপানের সাথ দিয়েছিল, তাহলে কেনই বা জাপানিজ মং তার ঠাকুরদার সমাধি এমন একটি জায়গায় দিয়েছিল। এরপরে রাতে ডিনার সারার পরে সবাই শুয়ে পড়ে, কিন্তু লি হারিম তার ঠাকুমাকে স্মরণ করছিল। এর মধ্যেই ঘুমান্তরত বঙ্গিলের বুকের ওপরে সেই মন্দিরের দেখভাল করা লোকটি উঠে একটানা বিড়বিড় করে বলতে লাগে যে সে আমার লিভার নিয়ে গিয়েছে। তার গোটা শরীরে ছিল ক্ষত এবং রক্তের দাগ, কিন্তু বঙ্গিল ওঠা মাত্রই আর কাউকে সে দেখতে পায় না। বঙ্গিলের মনে সন্দেহ জাগলে সে বার্ন হাউস চেক করতে আসে, কিন্তু এসে দেখে যে দরজা ভিতর থেকে লাগানো এবং ভিতরে থাকা শুয়োরগুলি ভয়ঙ্কর ভাবে চিৎকার করছে। বঙ্গিল কোনো প্রকারে খামারের গর্ত দিয়ে কিছু একটা দেখতে পেল, যেটা দেখে তার সারা শরীর শীতল হয়ে গেল। দেখলো একটি 9 ফুটের দৈত্যাকার ব্যক্তি সেই মন্দিরের লোকটির মাথা ধর থেকে আলাদা করে ছিঁড়ে দিল। বঙ্গিল কোনো প্রকারে হারিমের কাছে এসে হারিমকে ডাকতেই হারিমকে সেখানে যেতে তার ঠাকুমা বাধা দেয়। তারা খামারের দরজা খুলে ঢুকতেই দেখে যে কফিনের ঢাকনা খোলা এবং খামারের উপরের চালটি পুরোপুরি উপড়ানো। হারিম বঙ্গিলকে পাঠিয়ে দেয় সবাইকে ঘুম থেকে ওঠানোর জন্য। তখনই লি হারিম সেই কফিনের মধ্যে থেকে জাপানিজ সামুরাইয়ের একটি হেলমেট পায়। ঠিক তখনই দরজার কাছে সেই দৈত্যাকার জেনারেল এসে দাঁড়ালো এবং লি হারিমকে জিজ্ঞেস করলো, তুই কি মানুষ? তখন লি হারিম উত্তর দিল, না, আমি মানুষ নই, আমি আপনার আজ্ঞা পালনকারী দাস। তখন সেই দৈত্যটি জিজ্ঞেস করে, আমার জন্য কি এনেছিস? মিষ্টি মাছ, তরমুজ? তখনই লি হারিম বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার জন্য এক্ষুনি খাবারের বন্দোবস্ত করছি। এই বলার সাথে সাথেই সেই দৈত্যটি লি হারিমকে দেখে ফেলে যে সে একটি মানুষ। সাথে সাথেই লি হারিম দৌড়াতে লাগে এবং পালিয়ে বঙ্গিলের কাছে চলে আসে। বঙ্গিল লি হারিমকে বাঁচানোর জন্য সেই দৈত্যের পেটে রড ঢোকালে সেই রডটি সেই দৈত্যের বর্মভেদ করতে পারে না। এর মধ্যে তারা দুজনাই সেই পিশাচের রূপ দেখে তারা ভয়ে আটকে ওঠে। সাথে সাথেই সেই দৈত্যটি বঙ্গিলের মাথা ধরে হাত ঢুকিয়ে পেটের মাঝ বরাবর চিড়ে দেয়। এরপরে সেই দৈত্যটি লি হারিমের দিকে এগোতে লাগে তাকে মারার জন্য, কিন্তু মোরগের আওয়াজ শোনা মাত্রই সে একটি আগুনের বলয়ের আকার নিয়ে আকাশে ঘুরতে থাকে। সাথে সাথেই লি হারিম কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়, এবং ঘটনাস্থলে ডিওক এবং জিউনু এই ভয়ঙ্কর দৃশ্য এসে দেখতে পায়। এরকম ভাবেই কিছুক্ষণ থাকার পরেই পিশাচটি পাহাড়ের পার্কের ঠাকুরদার সমাধিস্থানে চলে যায়। পরের দিন লি হারিম বঙ্গিল সহ সবাইকে অ্যাডমিট করে হসপিটালে, যাদের মধ্যে বঙ্গিলের জ্ঞান ফিরলেও তার অবস্থা খুব একটা ভালো ছিল না, এবং অন্য দুজনের অবস্থাও শোচনীয় ছিল। এরপরে লি হারিম ডিউকের সাথে আলোচনা করে যে ভূতেদের কোনো শরীর হয় না এবং ছায়াও পড়ে না, কিন্তু এই পিশাচের দুটোই ছিল, যার মানে হচ্ছে এই পিশাচটি একটি অনি। জাপানের পুরাণ অনুসারে সবথেকে খারাপ ব্যক্তির মৃত্যুর ফলেই সে একটি অনিতে পরিণত হয়। এরপরে বঙ্গিলের অস্ত্রোপচারের জন্য অন্য একটি হসপিটালে তাকে শিফট করতে হবে, কারণ তার অবস্থা খুব শোচনীয়। সাথে সাথেই স্যান্ডিও সিদ্ধান্ত নেয় যে সবকিছু যখন তার জন্যই শুরু হয়েছে, তখন এই সমস্ত কিছুর প্রায়শ্চিত্ত সে নিজেই করবে। এর ফলে ডিউক একাই চলে যায় সেই পাহাড়ের লাগোয়া বাওগা মন্দিরে। সেখানে গিয়ে সে পুরনো পুঁথি ঘেটে জানার চেষ্টা করে সেই সমাধির ঘটনা। লি হারিম বুঝতে পারে যে বঙ্গিল সেই দৈত্যের দ্বারা পজেসড হয়েছে, যার কারণে সে বারবার বলতে থাকে যে সে আসছে। এরপরে স্যান্ডিও ঠাকুরদার সমাধির কাছে যায় আসল রহস্য উন্মোচন করার জন্য। সমাধি খোঁড়ার পরে দেখতে পায় যে অনি সেখানে ঘুমাচ্ছে, মানে সে দিনের বেলা ঘুমায় এবং রাতের বেলা জেগে ওঠে।
সে হোটেলে এসে জিউনকে বলে পার্ক তার অন্তিম সময়ে একটি কথা বলেছিল যে একটি শিয়াল বাঘের কোমর চিরে দিয়েছে। আসলে মানচিত্রে অখণ্ড কোরিয়ার ভূমি ফেংশুই মতে দেখলে মনে হয় ঠিক একটি বাঘের চিত্র, এবং পার্কের ঠাকুরদার সমাধির ওপরে লেখা সেই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সংখ্যাগুলি ঠিক করে বসালে সেই স্থানটি ঠিক সেই বাঘের কোমরের কাছেই পড়ে। কথিত আছে যে পুরাণে জাপানিজরা কোরিয়ার শক্তিকে দমন করার জন্য এবং ভূমিকে নষ্ট করার জন্য তারা কিছু মন্ত্রযুক্ত লোহার রড জায়গায় জায়গায় পুঁতে রাখে। আর পার্ক যে কবর চোরদের কথা বলেছিল, এরা কোনো চোর নয়, বরং এরা কোরিয়াকে বাঁচানোর জন্য সেই মন্ত্রযুক্ত লোহার রডগুলিকে খুঁজে খুঁজে কোরিয়ার ভূমিকে অভিশাপের থেকে রক্ষা করছিল। কিন্তু শেষ রডটিকে কোনো দিনও খুঁজে পাওয়া যায়নি, যার মানে দাঁড়ায় বাঘের মতো দেখতে সেই কোরিয়ান ভূমিতে কিসুনে জাপানিজ শামান সেইখানে মন্ত্রযুক্ত রডটিকে পুঁতে রেখেছিল, এবং এই কারণেই সেই দৈত্যটি প্রহরী হয়ে সেই রডটিকে রক্ষা করে যাচ্ছে মানুষদের থেকে। সাথে সাথে লি হারিম এটাও বুঝতে পারে যে বঙ্গিলকে সেই দৈত্যটি মারতে পারেনি, কারণ তার দেহে কোরিয়ান মন্ত্রের ট্যাটু আঁকা ছিল। অর্থাৎ এখন বঙ্গিলকে বাঁচানোর জন্য এবং কোরিয়াকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য সেই লোহার রডটিকে তাদের খুঁজে বার করতে হবে। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে লি হারিমের দিদি থাকবে বঙ্গিলের কাছে এবং লি হারিম, স্যান্ডিউক এন্ড জিউন যাবে অনিকে মারতে। তারা সবাই সাময়িকভাবে কোরিয়ান মন্ত্র ট্যাটু করে নেয় তাদের গায়ে, এবং অপেক্ষা শুধু রাতে। পরিকল্পনা ছিল যে অনিকে সেই সমাধি থেকে বার করার পরে ঘোড়ার রক্ত এবং মন্ত্র দিয়ে অনিকে মেরে ফেলা হবে বা তার ক্ষমতাকে কমিয়ে ফেলা হবে, এবং সেই সুযোগে জিউন আর ডিউক লোহার রডটিকে সেই সমাধি স্থান থেকে খুঁড়ে বার করবে। আর রাত হতেই মিষ্টি মাছের টোপ দিয়ে অনিকে বের করানো হয়, এবং সেই মাছের গন্ধে অনি হারিমের পিছু নেয়। আর সাথে সাথে ডিউক এবং জিওন সেই সমাধিটি খোঁড়া শুরু করে, কিন্তু শত খোঁড়াখুড়ির পরেও তারা রডটিকে খুঁজে পায় না। এদিকে হারিম অনিকে বেশিক্ষণ আটকেও রাখতে পারছিল না। অনি হারিমকে মারতে গেলে হারিমের ঠাকুমা তাকে বাঁচিয়ে দেয়, কারণ অনি মন্ত্রযুক্ত লোহাটিকে শুধুমাত্র মানুষদের থেকে রক্ষা করত। তখনকার সমসাময়িক সময়ে হারিমের ঠাকুমা শামান হিসেবে যথেষ্ট পরিমাণে প্রতিপত্তি এবং শ্রদ্ধা পেতেন। এই কারণে অনি হারিমকে না মেরে সেখান থেকে চলে যায়। এদিকে জিউন এসে হারিমকে বলে যে কোনো মন্ত্রযুক্ত লোহার রড খুঁজে পাওয়া যায়নি। আর ঠিক সেই সময় তারা দুজন দেখে যে অনি আগুনের বলয় হয়ে আবার পুনরায় ঠাকুরদার সমাধি স্থানে ফিরে যাচ্ছে, যার মানে ডিউকের প্রাণ এখন সংকটে। ডিউক আস্তে আস্তে নিজের মৃত্যুকে কাছে আসতে দেখতে পায়। সাথে সাথে অনি ডিউকের কাঁধে হাত রেখে বলতে থাকে, আমার অনুগত হতে চাও নাকি নিজের লিভার দিতে চাও? এরপরেই অনি তার তীক্ষ্ণ নখযুক্ত হাত ডিউকের পেটের মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। সাথে সাথে হারিম ডিউককে বাঁচানোর জন্য মন্ত্রযুক্ত ঘোড়ার রক্ত অনির ওপরে ফেলে দেয়, যার কারণে অনির সারা গা জ্বলতে শুরু করে। সেই সাথেই অনি জিউন এবং হারিমের গলা টিপে ধরে। হারিম সেই অবস্থাতেই কিছু দৃশ্য চোখের সামনে দেখতে পায়, যেটি ছিল সেই দৈত্যের অনি হয়ে ওঠার পিছনের আসল রহস্য। সেকিকাহারা যুদ্ধের শেষে জাপানিজরা বুঝতে পারে যে তাদের প্রতিপত্তি আর বেশি দিন চলবে না এই কোরিয়াতে। এই কারণে তারা কোরিয়ার ভূমিকে নষ্ট করার জন্য এবং তাদের যে 5টি সাইকেল আছে সেই সাইকেলকে ডিসব্যালেন্স করার জন্য তারা বাঘের মানচিত্রযুক্ত ভূমির কোমরের দিকে স্থানগুলিতে জায়গায় জায়গায় এই মন্ত্রযুক্ত লোহা পুঁতে দেয়। কিন্তু জাপানিজ শামান গিসুনে এও জানতো যে যদি অন্যান্য লোহার রডগুলি খুঁজে পেয়ে গেলেও তবুও যদি একটি লোহার রড তারা না খুঁজে পায় তাহলে কোরিয়ার ভূমি কোনোদিনও আগের মতো হবে না। এই কারণেই সে জাপানিজ জেনারেলের মাথা কেটে তার গোটা শরীরের সাথে বিভিন্ন পশুর অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে 10,000 কোরিয়ানদের রক্তে রাঙানো জ্বলন্ত কাটানাকে জেনারেলের শরীরে ঢুকিয়ে তার মাথাটা সেলাই করার পরে সোজাসুজিভাবে মাটিতে পুঁতে দেওয়া হয়। অর্থাৎ শেষের সেই মন্ত্রযুক্ত লোহার রড আর কোথাও নয়, বরং অনির শরীরের মধ্যেই ঢোকানো। এরপর পার্কের ঠাকুরদার সমাধি ঠিক এই কবরের ওপরেই দেওয়া হয়, কারণ গিসুনে জানতো অভিজাত পরিবারের সদস্য হওয়ার কারণে সেই কফিন কোনোদিনই সেই সমাধি স্থান থেকে তোলা হবে না। কিন্তু পার্কের ঠাকুরদার কফিন তোলার সাথে সাথেই মানুষের মন্ত্রযুক্ত সেই সাপটি মারা গেলেই প্রথম গার্ড সরে যায়, যেটি জাপানের পুরাণে জলের প্রতীক। কফিনটি ছিল কাঠের, যেটিকে মাটির নিচ থেকে তোলা হয়, মানে আর বাকি ছিল ফায়ার
এবং মেটেল, যেটি ওই জেনারেলের শরীরের মধ্যেই ছিল, কারণ 1000 মানুষের রক্তে রাঙানোর পরে জ্বলন্ত অবস্থায় জেনারেলের শরীরের মধ্যে ঢোকানো হয়েছিল। ফেংশুই মতে 5টি প্রধান উপাদান হলো আগুন, কাঠ, জল, মাটি, ধাতু। এই কারণে এই 5টি উপাদান বিঘ্নিত হওয়ার কারণে অনি পুনরায় জেগে ওঠে। এতক্ষণে স্যান্ডিউক পুরো বিষয়টা বুঝে ফেললে ডিউক কুরুল নিয়ে অনির পায়ে আঘাত করলে অনি লি হারিম এবং জিওনকে ছেড়ে দেয়। সাথে সাথে অনি ডিউকের মাথা 2 হাত দিয়ে চেপে ধরে, কিন্তু ততক্ষণে স্যান্ডিউক অনিকে মারার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছিল। স্যান্ডিউকের কুরুলে ছিল কাঠ, সে দাঁড়িয়েছিল মাটিতে, আর অনির ভিতরে ছিল আগুন এবং ধাতু, কারণ কাটানাটিকে অনির মধ্যে আগুনে পুড়িয়ে ঢোকানো হয়েছিল। আর বেঁচে রইল জল, যেটি নিজের রক্ত দিয়ে স্যান্ডিউক সেই কুরুলে মাখিয়ে নেয়, যেটি জলের কাজ করছিল। এই সমস্তগুলিকে নিয়ে ফ্যাংশুইয়ের 5টি উপাদানের চক্রটিকে পূরণ করছিল। শেষে ডিউক নিজের শরীরে সমস্ত ক্ষমতা লাগিয়ে অনির দেহ মাঝ বরাবর চিরে ফেলে। ডিউক এরপরে মাটিতে লুটিয়ে পড়ে। ডিউক পেরেছে সবাইকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। সাথে সাথে বঙ্গিলও অনির পজিশন থেকে মুক্তি পায়। সবার প্রার্থনার ফলে স্যান্ডিউকও শেষে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এই গোপনীয়তা আগেই তারা জানতে পারতো, তাহলে অনিকে তারা দিনের বেলাতেই শেষ করতে পারত। কিন্তু এই ঘটনাটি এতটাই গোপনীয়তা ছিল যে তারা কোনোভাবেই এই গোপনীয়তা উন্মোচন করতে পারেনি আগে। এরপরে আমরা স্যান্ডিউকের মেয়ের বিয়ে দেখতে পাই, যেখানে স্যান্ডিউক লি হারিম, বঙ্গিল এবং জিওন সবাইকে নিমন্ত্রণ করেছিল। এইভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়। তো প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। আপনাদের সাপোর্ট একান্তই প্রয়োজন।